বাংলাদেশের 5 অগস্টের ঘটনায় তুরস্কের বড় হাত ছিল, আর গোটা ষড়যন্ত্রের পিছনে চীনা ও তুরস্কের টাকা রয়েছে। আর সেই টাকা নাকি দোহা থেকে কাতার হয়ে বাংলাদেশে এসেছিল। ইউক্রেন থেকে প্রায় 10,000 অস্ত্র মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকেছে। লালমনিরহাটে বাংলাদেশের যে এয়ারবেস রয়েছে তাকে ড্রোন বেস করার জন্য তুরস্ক ইনভেস্টমেন্ট করবে বলে স্থির করেছে। তুরস্ক প্রথম থেকেই বাংলাদেশের জিহাদি সংগঠন জামাতকে প্রমোট করেছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির শাসন ভিত্তিক দাবার ছকে আমেরিকা এগোচ্ছে নতুন কৌশলগত পথ পরিকল্পনায়। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চীন ভারতকে ঠেকানো এবং রাখাইনের কিয়াউফিউ বন্দর ঘিরে চীনা প্রভাব রোধ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল ভূকৌশল। আর এই পুরো ব্যবস্থাপনার মধ্যমণি হিসেবে উঠে আসছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, আর সহযোগিতায় রয়েছে তার অনুগত ব্যক্তিরা। অভিযোগ উঠছে আমেরিকার স্বার্থ বাস্তবায়নের জন্য ইউনূসকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার প্রত্যক্ষ ম্যান্ডেটে তুরস্ক থেকে অস্ত্র এনে তা আরাকান আর্মির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের মতে এই প্রক্সি যুদ্ধে আমেরিকার অর্থায়নে তুরস্কের ড্রোন ও অস্ত্র এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাঠানোর ছক কষা হয়েছে। আমেরিকার ম্যান্ডেট বাস্তবায়নে ইউনূসকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, এক পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ একাধিক ব্যক্তিবর্গ। সোশ্যাল মিডিয়াতে দেশজুড়ে মব সৃষ্টির পাশাপাশি ইউনূসের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সারওয়ার। এমনকি ইউনূসের পদত্যাগ ঠেকাতে দেশে ফেরার ঘোষণাও দিয়েছিলেন আমেরিকা ও পাকিস্তান। গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট এই প্রবাসীরা। এদিকে সূত্র জানাচ্ছে যে সম্প্রতি ইউনূসের ম্যান্ডেটে তুরস্ক সফর করে এসেছেন মাহমুদুর রহমান এবং তুরস্ক ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করা। বাংলাদেশের মানবিক করিডোর বাস্তবায়নে আমেরিকার টাকায় তুরস্ক থেকে আমদানি করা অস্ত্র ও ড্রোন আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হয়। শুধু পিনাকি, ইলিয়াস এবং কনক নয়, মাহমুদুর রহমানের নির্দেশনায় কাজ করছেন 5 অগস্টের মাস্টারমাইন্ড খ্যাত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। অভ্যন্তরীণ সূত্র বলছে সম্প্রতি তুরস্ক সফর করেছেন মাহফুজ আলম। সেখানে দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং সামরিক সদস্যদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে আমার কলিগ কথা বলেছিলেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদারের সঙ্গে। কি তথ্য সামনে এসছে দেখাবো আপনাদের। তুরস্কের ব্যাপারে আমার যেই ভাবনাটা সেটাও আমি মনে হয় এই প্রোগ্রামে অনেকবার শেয়ার করেছি। আমি বলেছি যে 5 অগস্টের যে জঙ্গি হামলা, এই জঙ্গি হামলার ক্ষেত্রে তুরস্কের একটা বড় ধরনের ভূমিকা আছে। চাইনিজ মানি আছে এখানে তুরস্কের মানি আছে, এবং এমনও মনে হয় বলেছিলাম, আমি ভুল না করে থাকলে, আমার যদি খুব বেশি স্মরণশক্তি লোভ না পায়, যে দোহা থেকে কাতার হয়ে এই টাকা ঢুকেছে এবং এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। আমি এমনও তথ্য দিয়েছিলাম যে ইউক্রেন যুদ্ধে যে কালাশনিকভ, যেই প্রায় 10,000 অস্ত্র বাংলাদেশে ঢুকেছে, সেটাও মিয়ানমার হয়ে ঢুকেছে। এবং আপনি হয়তোবা এটা জেনে থাকবেন যে লালমনিরহাটে যে বাংলাদেশে যে এয়ারবেসটা আছে, সেই এয়ারবেসটাকে ড্রোন বেস করবার জন্য তার কি অর্থায়ন করবে, তার কি একটা বড় ধরনের টাকা পয়সা চালান দেওয়ার একটা ব্যাপার। এটা যখনই ভারতের সাথে নানান ধরনের বিষয়ে আপনার একটু হিটের আর্গুমেন্ট শুরু হলো, তখনই কিন্তু আমরা তার্কির এই ভূমিকাগুলো দেখেছি। মানে আমি জানি না সমস্যাটা ঠিক কোন জায়গাতে, তবে ইসলামী ব্রাদারহুডের যেই কনসেপ্টটা, সেই কনসেপ্ট অনুযায়ী আপনার 2012-13 সাল থেকেই তার্কি আমাদের এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে আপনার এই রাজাকারদের বিচার হচ্ছিল, সেই তখন থেকেই তার্কি বাংলাদেশের পেছনে লেগে আছে। এমনকি আপনার এরদোগানের যে ওয়াইফ, তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বলেছেন যে এই যে চিহ্নিত যুদ্ধ অপরাধী, এতে যাতে ফাঁসি না দেওয়া হয়, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে তখন তিনি অনুরোধ করেছিলেন। প্রধানমন্ত্রী সেটা আপনার রিজেক্ট করেছিলেন। তো এই যে পেছনের যে ঘটনাগুলো আমি বললাম, একটা লম্বা সময় কিন্তু তার্কি জামাতকে প্রমোট করেছে, জামাতি এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশকে নানানভাবে অস্থিতিশীল করবার জন্য পাকিস্তানের সাথে একজোট হয়ে, এখানে এখন আপনি বলছেন অস্ত্রের কথা, সুতরাং
এন্ড অফ দ্য ডেতে এই প্রত্যেকটা জিনিস আমাদের কানে এসেছে। আমরা তো একটা দীর্ঘ সময় ধরে জানি যে টার্কি কিভাবে জামাতকে প্রমোট করছে, কিভাবে অর্থায়ন করছে, এবং একটা বড় রকমের টাকা জামাতের এখানে আসে। আপনি শুনলে আপনাকে আরেকটা তথ্য এখানে দিয়ে রাখা ভালো, মানে প্রসঙ্গ তো এগুলো আসছে আর কি, অস্ত্রের প্রসঙ্গ উঠার পর পরে আমি এই তথ্যটা আপনার থেকে জানবো, তবে তার আগে একটা জিনিস একটু জানতে চাইছি। এই যে অস্ত্রগুলো, তুরস্কের অস্ত্রগুলো ঢুকছে বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস জানতেন যে চট্টগ্রামে জাহাজগুলো ঢুকছে সেগুলোতে আসলে অস্ত্র রয়েছে? এগুলো কি তার অজানা আছে বলে আপনার কাছে মনে হয়? আপনার এই সেনাপ্রধান ওয়াকার জানতেন, সেনাপ্রধান ওয়াকার জানতেন। আমি আমার কাছে কয়েকটা জায়গাতে একটু ডাউট আছে। সেনাপ্রধান যেমন একটা অভিযোগ করেছেন কয়েকদিন আগেই যে অনেক কিছুই তাকে জানানো হচ্ছে না, তাকে অনেক ধরনের তথ্য দেওয়া হচ্ছে না, তার সাথে আলোচনা করা হচ্ছে না। আই এম নট কোয়াইট শিওর যে সেনাপ্রধানের ব্যাপারে, কিন্তু একটা দেশে সেনাকে না ঢুকিয়ে অস্ত্র ঢুকছে, এটাও কিন্তু একটা অদ্ভুত বিষয়, একটা প্রশ্ন ওঠার বিষয় মতো। হ্যাঁ বলুন, এবার আপনি যে তথ্যটা দিচ্ছিলেন। আমি আসলে দুটো জিনিস আসলে আমার আলোচনা করতেই হবে। আমি জানি যে বাংলাদেশের যে এখন যে ডিজিএফআই যেটা আছে, গোয়েন্দা সংস্থা, এবং মিলিটারি ইন্টেলিজেন্স, মিলিটারির মধ্যেই আসলে দুটো। ডিজিএফআই যদিও সিভিল এবং মিলিটারি দুটো মিলেই তারা গঠিত হয়, কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্স একদম পুরোপুরি ভাবে মিলিটারিদের জন্য, কাউন্টার টেরোরিজম ইউনিট আছে। আমি জানি না যে তাদের কাছে কি ধরনের তথ্য আছে, তারা কতটুকু তথ্য সেনা প্রধানকে দেন। যদিও ডিজিএফআই আসলে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী তার কাছেই আসলে জবাবদিহি করেন, তার কাছেই যান। এই ক্ষেত্রে এখন যেহেতু একটা ইলিগাল গভর্নমেন্ট চলছে, আমি জানি না ডিজিএফআই আসলে কিভাবে অপারেট করছে। ডিজিএফআই এর উপরে আমার এক ধরনের ভরসা সবসময়ই ছিল। আসলে আমি জানি না যে এই তথ্যগুলো সেনা প্রধানকে দেওয়া হয় কিনা, সেনা প্রধান পান কিনা। আমার সিরিয়াস ডাউট আছে যে ইউনূসের যে প্রশাসন, তাদের সাথে যে তাদের কাছ থেকে যে আসলে তথ্য পাওয়াটা দুষ্কর এবং দেয় কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। আচ্ছা, আপনাকে আমি যে কথাটা বলতে নিয়েছিলাম যে জামাত ইসলামের শিবিরের হাজার হাজার ছেলেদেরকে কিন্তু আপনার এই বৃত্তি দিয়ে বা আপনার স্টেপেন্ড, বিভিন্ন রকমের ফান্ড দিয়ে কিন্তু তার্কিতে পড়তে পাঠানো হয়েছে। এইখানে চায়নার প্রভাবটা ইমেন্স এবং এটা আনঅ্যাভয়েডেবল বলে আমার কাছে মনে হয়। আমার মনে হয় না যে আমেরিকা কোনোভাবেই সেখানকার প্রভাব কমানো তার মূল উদ্দেশ্য। আমার ব্যক্তিগত ধারণা যে ভারতের সাথে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান যে জোটটা আছে কোয়াড, সেই ইন্দো প্যাসিফিকে চায়নার ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করা, ইন্টারাপ্ট করা, আমার কাছে মনে হয় ইন্টারাপ্ট করা। অন্যদিকে একই সাথে আপনার মিয়ানমারে যদি তারা কোনোভাবে একটা দেশ হিসেবে ঢুকতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।